আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। মনে রাখবেন 2009 থেকে 2008-এ তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন ঢাকায় চিকিৎসার জন্য, আর ফেরেননি। এবং কথা চলে যে তিনি নাকি মুচলেখা দিয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। সেই মামলাগুলো থেকে তাকে নিষ্কৃতি দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারপরেও তিনি ফিরছিলেন না। এবং আপনাদের মনে আছে তিনি এর আগে বারবার বলেছেন যে দেশে ফেরাটা তো আমার ব্যক্তিগত একার ইচ্ছার উপরে নির্ভর করে না, এই অন্য ইচ্ছাগুলো হচ্ছে, সেগুলো বলা হয়েছে যে সেখানে অন্য পরাশক্তি, সেই পরাশক্তির মধ্যে ভারত আছে, আমেরিকা আছে নিশ্চিতভাবেই। কেউ বলতে পারেন যে রাশিয়াও হয়তো এর মধ্যে থাকলেও থাকতে পারে, তবে ভারত এবং আমেরিকা যতটা পরিষ্কারভাবে এবং প্রত্যক্ষভাবে জড়িত, রাশিয়া এখনো সেটা করেনি। এখন প্রশ্নটা হলো, আমাদের কাছে তখন খবর এসেছিল ভারত এইগুলো ভেবে আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ভারত তার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে ভারতও পর্যন্ত শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করছিল। দ্বিধাবোধ এই জন্যেই যে এত দীর্ঘদিনের এত মিত্রতা যার সাথে, যার দলের সাথে এবং ব্যক্তিগতভাবেও শেখ হাসিনার সাথে ভারতীয় নেতৃত্বের যে সুসম্পর্ক, তার জেরে এইরকম প্রস্তাব দিলে, অর্থাৎ বিএনপিকে সমর্থন, বিএনপির তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেয়া, এই ব্যাপারটা শেখ হাসিনা কিভাবে এটা গ্রহণ করবেন এই ব্যাপারেও ভারতের কিন্তু দ্বিধা ছিল। কিন্তু বড় কথা হলো, সেই দ্বিধাটা কাটিয়ে দিলেন শেখ হাসিনা স্বয়ং। এবং শুধু কাটিয়ে দেয়া নয়, যে প্ল্যানটা ভারতের ছিল একটা ধোঁয়াশার আকারে, যেটা আদৌ একটা পরিষ্কার একটা স্বচ্ছ রূপ যার ছিল না, স্পষ্ট রূপ যার ছিল না, সেই রূপটা দিয়ে দিলেন কিন্তু শেখ হাসিনা নিজে। এবং শেখ হাসিনা, আপনারা জানেন যে সেই গত বছর 5 আগস্টে ঢাকা থেকে ভারতের দিল্লির কাছে মানে হিন্ডন এয়ারপোর্টে আসার পর শেখ হাসিনাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের আর কেউ নন, জানিয়েছিলেন অজিত ডোভাল, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তিনি জানিয়েছিলেন তাকে অভ্যর্থনা। এবং তারপর থেকে সমস্ত ব্যাপারে শেখ হাসিনার দেখভাল করা, তার নিরাপত্তা, তার সাথে যোগাযোগ রাখা, তার বাড়িতে একটি অফিস তৈরি করে দেয়া, এবং সমস্তগুলোই কিন্তু রয়ের উচ্চপদস্থ কর্মচারীদেরকে দিয়ে তিনি এই কাজগুলো করিয়ে রেখে দিয়েছেন। ফলে শেখ হাসিনার সঙ্গে অজিত ডোভালের একটা খুব ভালো কি বলবো কাজ চালানোর কিংবা একটা বিশ্বাসযোগ্যতা আছে, তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার সম্পর্ক। তারেক রহমানের ব্যাপারটা নিয়ে শেখ হাসিনার সাথে যাবতীয় কথাবার্তা বলেছেন অজিত ডোভাল। অজিত ডোভাল তিনি বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে, যদি ধরা যাক, দুটো প্রস্তাব ছিল। সেটা হচ্ছে শেখ হাসিনা কি মনে করেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে, কতটা বাস্তব। আর একটা হচ্ছে তার নিজের দলের সংগঠনের অবস্থায় তার পক্ষে জয়ের সম্ভাবনা কতটা আছে বলে তিনি মনে করেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসে, শেখ হাসিনা নিজে বলেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সেখানে আমি শত্রু শিবির না বলে বলা যাক বিরোধী শিবিরকে, মানে হাসিনার বিরোধী শিবির, সেই শিবিরে কারা আছে, সেই শিবিরকে তিনি বিভক্ত করতে চান। কারা আছে সেই শিবিরে?
শিবিরে অবশ্যই আছে বিএনপি, অবশ্যই আছে জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলো যারা ওদের সঙ্গে আছে। তো এদের সাথে লড়াই করে এরা যদি সব একত্র হয়ে যায় আওয়ামী লীগ ফিরে এলে, তাহলে এখন যা সংগঠনের অবস্থা, এই অবস্থায় তার পক্ষে ক্ষমতায় মানে নির্বাচনে জয়লাভ তিনি করতে পারেন হয়তো, কারণ এরকম প্রমাণ আছে 1977 নির্বাচনে ভারতে সংগঠনহীন যে জনতা দল, তারা ইন্দিরা গান্ধীর প্রবল প্রতিপত্তিশালী যে জাতীয় কংগ্রেসকে হারিয়ে দিয়েছিলেন, দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তো মানুষের এই ব্যাপারগুলো থাকেই, কিন্তু এটা যেমন ঠিকই মানে অর্থাৎ জনসমর্থন অনেক সময় সংগঠনকে ছাড়িয়ে কাউকে জিতিয়ে দিতে পারে, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে সংগঠনের ভূমিকাও অনিবার্য। আমি আগে একটি প্রতিবেদনে বলেছিলাম, পুকুরে মাছ থাকলে হয় না, সেই মাছকে কিভাবে ধরে পাতে আনতে হবে, থালার কাছে আনতে হবে, বাটিতে আনতে হবে, তার জন্যে প্রক্রিয়া দরকার হয়। জাল কারা ফেলবে, জাল জোগাড় করতে হয়, জাল কারা ফেলবে জোগাড় করতে হয়, মাছ ধরার ব্যবস্থা করতে হয়। তো ভোট ধরার ব্যবস্থাও অনেকটা কিন্তু এর সাথে জড়িয়ে আছে এরকমই। তো শেখ হাসিনা তখনই আলাপ আলোচনার মাধ্যমে তিনি নিজেই প্রস্তাব দেন যে আমি চাই, যে তিনি চান বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন, 1। 2, যে ইসলামী মৌলবাদী উগ্রপন্থী সন্ত্রাসবাদী যে সমস্ত সংগঠন যাদেরকে বর্তমান ইউনূস সরকার সমানে মদত দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন দেশকে, সেই ইউনূস সরকারের সেই যে জামাত এবং উগ্রপন্থী মৌলবাদীরা যাতে ক্ষমতায় না আসে, তার জন্যে তিনি আপাতত নিজের স্বার্থ তিনি বলি দিতে প্রস্তুত। এটা তিনি বলেন, যার একমাত্র অর্থ হচ্ছে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে বিশ্ব জনমতের চাপে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়, তাহলেও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা চাইছেন যে এই ব্যাপারটার উপরে খুব গুরুত্ব তার এখন নেই। তিনি এখন চাইছে এই জামাতি শক্তি, ইউনূস সরকার, এদেরকে হটাতে এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা সরকার নিয়ে আসতে। এবং সেই সরকার যদি ভারতের চাপে এবং ভারতের সাথে যোগাযোগের ফলে মদতে ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে তারেক রহমানের, সেই চুক্তি অনুযায়ী যদি আসে বাংলাদেশে, যদি তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফেরার পথ সহজ হবে এবং জামাত অনেকটাই নিচে পড়ে যাবে। তো এই যে ব্যাপারটা, এবং তার জন্যে শেখ হাসিনা বলে দিয়েছিলেন ভারতকে এগিয়ে যেতে তার এই পরিকল্পনা নিয়ে। এইখান থেকেই তার মানে আমি আজকে যে হেডিংটা দিয়েছি, আমার থাম্বনেলে লিখেছি, আড়াল থেকে খেলছেন শেখ হাসিনা এবং এক চালে দেশের রাজনীতি কিভাবে ঘেঁটে দিলেন তিনি। এই বিষয়টা নিয়ে কিভাবে ঘেঁটে দিলেন, আচ্ছা দেখুন, যখন এই বোধহয় মাস দুয়েক আগে যখন বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশে নির্বাচন হচ্ছিল এবং সেই নির্বাচনে একের পর এক বিপুলভাবে জয় পাচ্ছিল ওই জামাতের ছাত্র শিবির, তখন কি এসেছিল মানুষের কাছে, কি এসেছিল যে গত 1.5 বছর ধরে বিএনপি যেভাবে চাঁদাবাজি করেছে, যেভাবে নানাভাবে উৎপাত করেছে দেশে, সেই উৎপাত তার ফলে বিএনপির যে সমর্থনের গ্রাফ নিচে নেমে যাচ্ছিল। আর ওপরে উঠছিল কারা? ওপরে উঠছিল জামাত। বাংলাদেশে 2টি শিবিরে ভাগ হয়ে গিয়েছে জনতা, একটা মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। আর বিএনপি কোনো পক্ষেই প্রায় না থাকার জায়গায় চলে গিয়েছে। তো এই জায়গাতে জামাত, অনেকেই বলছিল যে জামাতের বিজয় অবশ্যম্ভাবী, ক্ষমতায় আসবে জামাত, যদিও জামাত ভোট চাইছিল না, কারণ জামাত কিন্তু অনেক সূক্ষ্ম হিসাব নিয়ে চলে এবং তাদের যেভাবে চলার পদ্ধতিটাও অত্যন্ত
কি বলবো, তারা ভেবেচিন্তে প্রত্যেকটা পা ফেলে। তাহলে যখন দেখা যাচ্ছিল, ওই জন্য তারা কিন্তু নির্বাচনের বিরোধিতা করছিল, জামাত এনসিপি এরা। এখন প্রশ্নটা হয়ে গেল, যখন ঠিক হয়ে গেল এবার নির্বাচন হবে, আর পেছাবার জায়গা এই মুহূর্তে অন্তত নেই, এবং আওয়ামী লীগও এই মুহূর্তে আর খুব বেশি কিন্তু চাপ দিচ্ছে না যে নির্বাচনে তাদেরকে নিতেই হবে। এই পরিস্থিতিতে তাহলে কি এসে গেল, বিএনপি আবার ফোর ফ্রন্টে এসে গেল, একেবারে আবার সামনে এসে গেল বিএনপি। এবং বিএনপি এসে যাওয়ার ফলে আপনি খবর নিন, বাংলাদেশের মিডিয়া, যে মিডিয়া এখন ইউনূসের কোলে শুয়ে আছে, কোলে বসে আছে, সেই মিডিয়াও পর্যন্ত আজকে লিখতে বাধ্য হচ্ছে বিএনপি ক্রমশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে কি জামাত। ঠিক এই মুহূর্তে কিভাবে এই একটা চালে কিন্তু ঘেঁটে গেল বাংলাদেশের রাজনীতি। যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে যে গঠিত যে রাজনৈতিক দলটি এনসিপি, তারা জামাতের সাথে জোট তৈরি করা নিয়ে এগিয়ে গিয়েছিল বিরাটভাবে। হঠাৎই তারেক রহমান ফিরে আসার পর জোট ভেস্তে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। 26 ফেব্রুয়ারিতে এই জোটকে নির্বাচনে জামাত, এনসিপি, অন্যান্য ইসলামী দলগুলোর তাদের যে জোট, সেই জোটের বিষয়ে এনসিপি এখন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। আপনারা তো খবর পেয়েছেন যে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জামাতের সাথে জোটের বিরোধিতায় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন, অথবা প্রকাশ্যে বিদ্রোহ করেছেন। তারা কে কে, কয়েকটা নাম বলছে, একটা বিরাট সংখ্যক আছে। যেমন মীর আরশাদুল হক, তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক, তিনি 26 ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেছেন। তাসলিম জারা, দলের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই নেত্রী, এনসিপি থেকে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তিনি দল থেকে বেরিয়ে এসছেন। সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি জামাতের সাথে জোটের ঘোর বিরোধী এবং প্রকাশ্যে বিবৃতি দিয়ে বেরিয়ে এসছেন। খালেদ সাইফুল্লাহ, দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, ওই সামান্তা শারমিনের স্বামী, তিনিও দল ত্যাগ করেছেন বলে জানা গেছে। আর অন্যান্য শীর্ষ নারী নেত্রী এরা রয়েছে, তাদের মধ্যে আছে নাহিদ সারোয়ার নিভা, তাসনোভা জাবিন, নুসরাত তাবাসসুম, এরা সবাই যে জামাতের সাথে জোটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। এছাড়া প্রায় 30 জন কেন্দ্রীয় জেলা পর্যায়ের উচ্চ স্তরের নেতা যৌথভাবে জোটের বিপক্ষে স্মারকলিপি দিয়েছেন। তাদের অভিযোগগুলো কি? প্রথম অভিযোগ হলো, জামাতের সাথে জোট হচ্ছে আদর্শিক বিচ্যুতি। এনসিপি গঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সেকেন্ড রিপাবলিক বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে। আর সেখানে নেতারা বলছেন কি, জামাতের রাজনৈতিক আদর্শ ইতিহাস, বিশেষ করে 1971-এর ভূমিকা এনসিপির মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এটা শুনলে কিন্তু এখন হাসি পায়। যখন 71-এর স্মৃতিচিহ্নগুলো একের পর এক ভেঙে দেয়া হচ্ছিল, যখন মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর বিশাল মূর্তি যখন ভেঙে দেয়া হলো, একের পর এক মুক্তিযুদ্ধের বিরোধী কাজকর্ম শুরু হয়ে গেল। এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন বললেন রিসেট বাটন পুশ করা হয়ে গেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, তখন এই নেতারা কিচ্ছু বলেননি। আর যারা পদত্যাগ করছেন, দল ছাড়ছেন, তার ওই 71-এর ভূমিকায় বিরোধী জামাত, সুতরাং জামাত ছেড়ে তারা বেরিয়ে আসছেন, এটা আদতেও কোনো আসল কারণটা নয়। এরপরও তারা আবার অভিযোগ করছেন, দলের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও পদত্যাগকারী নেতাদের একটা বড় অংশের দাবি, জামাত নাকি এদেরকে বলেছিল প্রতিটি আসনের জন্য এনসিপিকে 1.5 কোটি করে টাকা দেবে, অর্থাৎ টাকা দিয়ে এনসিপিকে দাঁড় করাবে। টাকা নিয়ে নয়, জামাতের তো অজস্র টাকা, প্রচুর টাকা। এই পেড অ্যালায়েন্স বা অর্থের বিনিময়ে জোটকে তারা তারুণ্যের রাজনীতির কবর হিসেবে অভিহিত করে পদত্যাগ করছেন দল থেকে। এছাড়া অভিযোগ উঠেছে, দলের শীর্ষে বসে থাকা 2-3 জন নেতা তাদের নাম আপনারা সবাই জানেন, তারা নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পুরো দলকে জামাতের কাছে বিলীন করে দিয়েছেন।
আর তার জন্যেই আজকে কি হচ্ছে, আজকে বলছে যে অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করবার জন্যে জামাতের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না, তাই আমরা দল ছাড়লাম। এটা এত পরে এই দল ছাড়াটা, এবং এই কারণ দেখিয়ে যখন অভ্যুত্থান হয়েছিল তারা কি জানতেন না যে সবার পেছনেই রয়েছে জামাত? সব জানতেন, সব। এতদিন একটি কথা মুখ থেকে কারো বেরোয়নি, আজকে যেন ফোয়ারার মতো বেরোচ্ছে। কেন? কারণ ওই যে বললাম, হাসিনা, শেখ হাসিনার চাল, মোক্ষম চাল। চালটা কি? তারেক রহমানের দেশে ফেরানো। তারেক রহমানকে, বিএনপির তারেক রহমান, তিনি দেশের ফিরবার সাথে সাথেই এনসিপি প্রথমে কিন্তু এর আগে বিএনপির সাথে আসন সমঝোতার চেষ্টা করেছিল, কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তারা একলা চলো নীতি বা ছোট দলগুলোকে, এনসিপির মতো দলকে আর কোনো রকম তাদেরকে আসন ছাড়তে বেশি ছাড় না দিতে চায় তারা। বিএনপির সাথে আলোচনা সফল না হয় এনসিপির একটা অংশ তখন মরিয়া হয়ে জামাতের দিকে ঝুঁকে পড়েছিল। তাহলে তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে দেশের প্রধান দুই মেরু এটা স্পষ্ট হয়ে উঠল, এবং এমত অবস্থায় এনসিপি একটি স্বতন্ত্র শক্তি হিসেবে দাঁড়াতে ব্যর্থ হয়ে এক পক্ষ বেছে নিতে গিয়ে, জামাত না বিএনপি বেছে নিতে গিয়ে অভ্যন্তরীণ কলহে জড়িয়ে পড়ল। এইবার বিএনপির শক্তিশালী অবস্থানের কারণে এনসিপির অনেক নেতা মনে করছেন জামাতের সাথে জোট না করলে তারা নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারবে না, এই বলে চলে যাচ্ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে অনেকেই মনে করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের পর যে বিএনপি কেন্দ্রিক রাজনীতির জোয়ার শুরু হয়েছে, তার বিপরীতে জামাতের সঙ্গে গেলে রাজনৈতিকভাবে সেটা আত্মঘাতী হবে। তাহলে মানে এনসিপিকে, জামাতকে ওপর থেকে নিচে ধাপাস করে নামিয়ে দেয়া, এনসিপিকে প্রায় পুরো বাজার থেকে, রাস্তা থেকে বার করে দেয়া, মাঠ থেকে বার করে দেয়া, এবং বিএনপিকে ওপরে তুলে নিয়ে আসা। যে বিএনপির গ্রাফ নিচে নামছিল তাদের গ্রাফ আবার যে ওপরে উঠতে শুরু করলো, এই যে পুরো প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু মূলত শেখ হাসিনার। আমার ওই বাংলাদেশের যিনি প্রাক্তন নেতা মন্ত্রী, যাদের সাথে কথা হয়েছিল 3 দিন আগে এই বিষয় নিয়ে, তাদের সাথে এখনো কথা বলিনি, কাল নিশ্চয়ই কথা হবে তাদের সাথে। তারাও দেখবেন আমার এই ভিডিও, এবং দেখবার পর তারা বুঝবেন যে কেন শেখ হাসিনা সমস্ত ব্যাপারটাকে তিনি কিভাবে আজকে বাংলাদেশের রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললেন আওয়ামী লীগের পক্ষ নেত্রী হিসেবে। এবং আজকে যে জায়গায় তিনি যে কাজটি তিনি করলেন, তাতে আজ না হোক কাল, না হোক 1 বছর পর আওয়ামী লীগ বিপুলভাবে ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে। এর পুরো কৃতিত্ব আড়ালে থেকে সেরে ফেললেন শেখ হাসিনা। বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। বলা হচ্ছিল কদিন ধরেই যে এই ঘোষণাটা আসাই শুধু বাকি, আসলে দু দলের মধ্যে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হয়েছে আসলে জামায়াতে ইসলামী সহ যে 8 দল গত কয়েক মাস ধরেই আন্দোলনে, রাজপথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছিল, একসঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করছিল, এবং যারা একত্রে নির্বাচনে যাবে এমন একটা খবর ছিল, তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এবং কর্নেল অলি আহমেদের এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তার মানে এখন জামায়াতে ইসলামীর সঙ্গে মোট 10টি দলের একটা জোট হয়েছে। এবং জামায়াতে ইসলামী বলেছে যে তাদের জোটে যোগ দিতে আরও আগ্রহী দল এই শেষ মুহূর্তে আসায় এখন আসন সংকটের কারণে তাদের পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না। মনে হচ্ছিল তরুণদের দলের একটা বিশেষ ইচ্ছা ছিল কোনোভাবেই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় বা
কোনো রকম সমঝোতায় না যেয়ে তাদের একটা আলাদা আইডেন্টিটি বা একটা পরিচিতি তৈরি করার, মানে জামায়াতের গন্ধ বা জামায়াতের যেসব দায়, মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে, যুদ্ধাপরাধের দল হিসেবে, রাজাকারের দল হিসেবে, এসব দায় তারা কিছুতেই নিতে রাজি হচ্ছিল না। তারা নিজেদেরকে একটা মধ্যপন্থার দল হিসেবে দেখাতে চাইছিল। কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনের আগে মানে এক বিস্ময়কর জোট তৈরি করলেন, যে জোট আসলে বিস্ময়কর নানা কারণে। নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি গিয়ে যোগ দিয়েছে সেজন্য শুধু বিস্ময়কর নয়। দেখেন, জামায়াতের আমির একেবারে এবছর জানুয়ারি মাস থেকে যার সঙ্গে জোট করতে প্রথমে লক্ষ্য স্থির করলেন এবং বললেন ইসলামী দলগুলোর সকল ভোট এক বাক্সে আনতে হবে এবং এবারে প্রথমবারের মতো ইসলামপন্থীদের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে, যে বাংলাদেশে কিনা 92-94% মুসলমানের দেশ, সেই দেশে কখনো কেন ইসলামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই। কাজেই সকল ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে আনতে হবে বলে তিনি জানুয়ারি মাস থেকে যোগাযোগ শুরু করেছিলেন চরমোনাই পীর ফাইজুল করিম সাহেবের সঙ্গে। এবং তখন সকলেই বিস্মিত হয়ে বলেছিলেন যে চরমোনাই পীরের সঙ্গে, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতার সঙ্গে, তাদের আকীদায়, তাদের আদর্শে, মানে রাজনৈতিক পন্থায় তাদের যে বিরাট বিভেদ, এবং কখনো চরমোনাই পীর আর জামায়াতে ইসলামীর মধ্যে ঐক্য হতে পারে না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সে ঐক্য সাধন করেছেন। ডাক্তার শফিকুর রহমান ঐক্য সাধন করেছেন যে 8 দলের সঙ্গে তিনি এরই মধ্যে রাজনৈতিক আন্দোলনে ছিলেন। তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, যিনি কিনা হেফাজতে ইসলামের মহাসচিব, এবং হেফাজতে ইসলামের প্রধান যিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি কিন্তু এখনো বিভিন্ন সভায় সমাবেশে বলে যাচ্ছেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতিতে যারা জড়িত তাদের যোগ দেওয়া এক রকমের মুনাফিকির মতো হবে। কিন্তু এর পরেও যে এই যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে তিনি পাশে পেলেন, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি পাশে পেলেন, সকলে জোটবদ্ধ হয়ে ডাক্তার শফিকুর রহমান যাকে বলছেন সমঝোতার নির্বাচন, এই যে একত্রে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারলেন, তার পেছনে ডাক্তার শফিকুর রহমানের এক দুর্দান্ত কৌশল কাজ করেছে। যে কৌশলে এই দলগুলো বুঝেছে যাদের জনবল আছে, বাংলাদেশের যে কোনো আন্দোলনে তারা লোক জড়ো করতে পারে, কিন্তু বাংলাদেশে কটি আসনে তারা শেষ পর্যন্ত আসলে নির্বাচিত হয়ে এসে সংসদে জায়গা করে নিতে পারবেন, এই নিয়ে এই সবগুলো দলের দ্বিধা আছে। এদের সকলকে যে ডাক্তার শফিকুর রহমান একত্র করতে পারলেন, এখন গোয়েন্দা তথ্যে সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল হিসেবে একটা এমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের নির্বাচনে অন্তত 200 আসনে জয়লাভের জন্য, যে এই প্রত্যেকটি দল জানে সংসদে প্রতিনিধিত্ব পেতে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়া, জামায়াতে ইসলামীর সঙ্গে যে কোনো জোটে যাওয়া তাদের জন্য সবচেয়ে লাভজনক হবে এবং তাদেরকে একরকম নিশ্চয়তা দেবে যে তাদের অনেকেই, এই দলগুলোর অনেকেই হয়তো যেসব আসনে জামায়াতে ইসলামী তাদেরকে ছাড় দেবে, এমন অনেক আসনেই হয়তো শেষ পর্যন্ত তারা সংসদে যেতে পারবেন। গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসছে, বিশেষ করে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করছে, তখন বেরিয়ে আসছে যে ঢাকা 15 আসন জামায়াতের আমির যে আসনের থেকে নির্বাচন করবেন, 2018 সালেও তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করে 11.5-12% ভোট পেয়েছিলেন। সেই আসনটিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে আসছে যে ঢাকার 20টি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে প্রায় 1 লক্ষ করে নতুন ভোটার যোগ করেছে, মানে প্রায় 20 লাখ ভোটারকে ঢাকায় স্থানান্তরিত করেছে জামায়াতে ইসলামী এই নির্বাচন উপলক্ষে। জামায়াতে ইসলামী একটা সুশৃঙ্খল দল এবং তারা তাদের পুরো রাজনীতিটাই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করে। কাজেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তারা শুরুতেই কোথায় তাদের কত ভোটার আছে, কারণ জামায়াতে ইসলামীর ভোটার সাধারণত বাড়িতে বসে থাকেন না, মানে নীরব ভোটার নন, তারা সাধারণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন। কাজেই ওই রাজনৈতিকভাবে সক্রিয় কারা কোথায় আছেন,
কোন সংসদীয় আসনে তাদের কত ভোটার আছে এই তালিকাটা প্রথমেই তারা করে ফেলে, এবং করে ফেলবার পর ভোটারদেরকে অন্য আসন থেকে স্থানান্তরিত করে নিয়ে এলে তারা প্রকৃত অর্থেই জয়ের একটা সুস্পষ্ট সম্ভাবনা তৈরি করতে পারবে। মানে একটা সাধারণ অঙ্ক করেছে জামায়াতে ইসলামী, এবং সেই অঙ্কে তারা যখন ওই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলাপ শুরু করেছে, যখন তারা নিজামে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ সহ তাদের সমমনা দলগুলোকে জড়ো করেছে, তখন তারা তাদেরকেও সেই ভোটার সংখ্যা ওই সব আসনে যোগ করতে বলেছে। এবং এখন যখন আসন বন্টন হচ্ছে তখন জামায়াতে ইসলামী কোন আসনে আসলে কোন দল একটা সাবস্ট্যান্সিয়াল নাম্বার বা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নাম্বার দিতে পেরেছে তার ভিত্তিতে আসন সমঝোতায় আসতে বলছে, এবং বলছে সেটাই ন্যায্য ভাগাভাগি হবে। এবং এই অঙ্কটা এমন করে করেছে জামায়াতে ইসলামী যে যারা সেই সমঝোতায় যোগ দিচ্ছে তারা দেখছে যে জামায়াতে ইসলামীর এই অঙ্কের ফলে সুস্পষ্ট জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী কি শুধু ভোটার স্থানান্তর করে, মানে ঢাকার 20টি আসনে, এবং গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে এসেছে যেটা কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও এরই মধ্যে শেয়ার করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে শুধু জামায়াতের আমিরের ঢাকা 15 আসনে কিংবা মামুনুল হকের ঢাকা 13 আসনে লক্ষাধিক করে নতুন ভোটার যুক্ত করার চেষ্টা হচ্ছে বা লক্ষাধিক ভোটারকে চিহ্নিত করা হয়েছে, সেটাই নয়, সারা দেশে আরো 162টি অন্তত জাতীয় সংসদের আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার ট্রেন্ড বা একটা ধারা পরিলক্ষিত হয়েছে। এবং সেই ধারাকে মাথায় রেখে এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে এই ধারণায় পৌঁছানোর কারণ আছে যে এটা জামায়াতে ইসলামী তাদের দলীয়ভাবে সুসংগঠিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। জামায়াতে ইসলামী তো বলে কয়ে, মানে একেবারে সংবাদ মাধ্যমে খবর এসেছে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে দলীয় পোলিং এজেন্ট থাকে যারা কিনা লক্ষ্য রাখে দলের পক্ষে যে অন্য দল কোনো প্রভাব বিস্তার করছে কিনা ভোটারদের ওপর, নিজ দলের ভোটাররা আসলে একটা নিঃসংকোচ পরিবেশে ভয়হীনভাবে ভোট দিতে পারছেন কিনা, ভোটটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা, এই পুরো ব্যাপারটা ভোট কেন্দ্রে যারা খেয়াল রাখেন, জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। তার মানে জামায়াতে ইসলামীর প্রতিটি ভোট কেন্দ্রে সারা বাংলাদেশে তাদের একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত রাজনৈতিক কর্মী উপস্থিত থাকা তারা নিশ্চিত করেছে। এর পাশাপাশি জামায়াতে ইসলামী গোয়েন্দা তথ্য বলছে এরই মধ্যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি পর্যায়ে অন্তত 60 থেকে 65% নিশ্চিতভাবে জামায়াতপন্থী কর্মকর্তাদের নিয়োগ, কৌশলগত নিয়োগ নিশ্চিত করেছে। এবং এখন তারা কাজ করছে সশস্ত্র বাহিনীর যেসব সদস্যরা সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে তাদের মধ্যে জামায়াতপন্থী বা তাদের রাজনীতির দিকে ঘেঁষা ব্যক্তিদের চিহ্নিত করার ক্ষেত্রে। এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এরই মধ্যে কিন্তু ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দাবি করা হয়েছে। তারা বলেছে যে এখন যা নিয়ম আছে তাতে প্রিজাইডিং অফিসারের অনুমোদন ছাড়া সশস্ত্র বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে গিয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা চায় আইন শৃঙ্খলা রক্ষা করতে এমন বিচারিক ক্ষমতা যার মাধ্যমে তারা সকলে অবাধে, মানে যেই ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনীর যেই সদস্য ডিউটি দেবেন তারা অবাধে যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। অনেক সূত্র বলছে যে এটাও জামায়াতে ইসলামীর তরফে যেসব দাবি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে, এই সশস্ত্র বাহিনীর অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণের বিষয়টিও জামায়াতে ইসলামীর একটা অগ্রাধিকারের মধ্যে আছে।